আসলে এখনই জাস্ট উঠতে গিয়ে খবর পেলাম আমাদের সিপিআইএম এর অন্যতম প্রতিষ্ঠাতা, ইনফ্যাক্ট শেষ জীবিত প্রতিষ্ঠাতাদের মধ্যে ছিলেন কমরেড VS অচ্যুতানন্দন। অসুস্থ ছিলেন, তিনি একটু আগে প্রয়াত হয়েছেন। তার জন্য শোক জ্ঞাপন করছি। আর আমাদের বামপন্থী আন্দোলন এর একজন বড় নেতা, লেখক, চিন্তাবিদ কমরেড আজিজুল হক, তিনি আজকে প্রয়াত হয়েছেন। তার জন্য শোক জ্ঞাপন করছি। আজকে কলকাতা জুড়ে যথারীতি বার্ষিক বনভোজন, চড়ুইভাতি তা সংগঠিত হয়েছে কলকাতা পুলিশের বদান্যতায় এবং তৃণমূল কংগ্রেসের আহ্বানে। গোটা কলকাতা জুড়ে যা যা নিষেধাজ্ঞা করা হয় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার সময় পুলিশের তরফ থেকে, কোর্টের তরফ থেকে, সরকারের তরফ থেকে, সে সবগুলো হিন্দিতে বলে খুল্লা ছুট, ডিসকাউন্টেড হয়েছে আজকে। এটা কোনো নতুন কোনো কিছু সৃষ্টি করে না, কারণ এটা বার্ষিক এবং গা সওয়া হয়ে গেছে। সারা বছর ধরে বোমাবাজি করবে, খুন করবে, ধর্ষণ করবে, চুরি করবে, দুর্নীতি করবে, লুট করবে, ভোট কেন্দ্রতে কাউকে যেতে দেবে না, শাসাবে, শিশু খুন করবে, নিজের দলের লোকজনকে খুন করবে, পুলিশের পরিবারকে ধরে, বাপ মা, মা বোনকে ধরে অপমান করবে। তো তাকে তো একদিন আনন্দ ফুর্তি করার জন্য একটা সুযোগ দিতেই পারেন মমতা ব্যানার্জি, এবং সেই আয়োজনই হয়েছিল ডিজে সহকারে, যদিও নাম দেওয়া হয় শহীদ স্মরণে। এবং মিথ্যা যেরকম জাল বোনেন তিনি তার বক্তৃতায়, সে জালে নিজেই ফাঁসছেন। আমরা জানি কিভাবে আইটি সেল এবং তৃণমূলের নানান নামে বেনামে সোশ্যাল মিডিয়ায় দেশি বিদেশি কোম্পানিকে ব্যবহার করে বিজ্ঞাপন দিয়ে একেবারে হরিণ লুটের মতো মিথ্যাচার, ট্রোল, আপত্তিকর ভাষা, গুজব, উস্কানি এসব দিয়ে থাকে। আর উনি বক্তৃতায় মঞ্চ সাজিয়ে বলছেন সিপিআইএম কোটি কোটি টাকা খরচ করে। সবচেয়ে মজা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মাধ্যমে যে টাকা খরচ করে সেগুলো সব ডিসক্লোজ করতে হয়, শুধু নির্বাচনের সময় নয়, প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক মাসে। বিজেপি সবাই জানে গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি টাকা এই বাবদ খরচ করে থাকে, এবং আমাদের দেশে তারপরে হচ্ছে তৃণমূল কংগ্রেস। তিনি সিপিএম কে দোষ দিচ্ছেন, তার মানে ভয় পেয়েছেন। আমাদের আমরা বারবার বলি কোনো কোম্পানি না, কোনো আউটসোর্সিং না, নিজেদের ভলান্টিয়ার্স, কর্মী, তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা, এমনকি অনেকেই যারা ডাইরেক্টলি সিপিএম এর সঙ্গে কানেক্টেড নয় কিন্তু সিপিএম কে ভালোবাসে, রাজনীতিকে ভালোবাসে, বামপন্থাকে ভালোবাসে, রাজ্যকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, খেটে খাওয়া মানুষের পক্ষ অবলম্বন করে, বিজেপি বিরোধিতা করে এবং দুর্নীতি বিরোধী, তারাই এই প্রচার সংগঠিত করে। তাদেরকে আমরা আরেকবার লাল সালাম জানাচ্ছি যে তারা অন্তত এই স্বীকৃতি পেল যে কোটি কোটি টাকা খরচ করে যা কোম্পানিগুলো দিয়েও মমতা ব্যানার্জি করতে পারছেন না। উনি এভাবেই করেন, ঘাড়ে চাপান। একদিন আগে বললেন, যেমন সবাই জানে আজকে ইলেকশন কমিশন বিহার ইলেকশনের আগে সামারি ইন্টেন্সিভ রিভিশনের নাম করে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছেন।
নাগরিকতার প্রশ্ন নিয়ে আসছেন, যা তার এখতিয়ার মধ্যে নয়। সব কজন প্রাক্তন নির্বাচন কমিশনার বলেছেন, চিফ ইলেকশন কমিশনার, যে এটা ইলেকশন কমিশনের এখতিয়ার বহির্ভূত, বিজেপির হয়ে কাজ করছেন। অথচ তিনি এখন বলছেন যাহা একটু বিজেপি পক্ষাবলম্বন করতে হয়, ইস্যু পাল্টাতে হয়, সবসময় তাই করেন। সিপিএম এর আমলে, বামফ্রন্টের আমলে মানুষ ভোট দিতে পারত না। তবে পুরসভা, কলকাতা পুরসভায় সুব্রত মুখার্জি মেয়র কি করে হলো? দীর্ঘদিন বেশ কিছু আসনে বিধানসভা, লোকসভায় বিরোধীরাই জিতে আসতো, কংগ্রেস দল ছিল, তারপরে তৃণমূল কংগ্রেস হলো। উনি নিজে এমপি হয়েছেন বামফ্রন্টের আমলে বারবার। যদি ভোটই না দিতে পারে তাহলে উনি জিততেন কি করে? তৃণমূল জিতত কি করে? এটা হচ্ছে না মিথ্যাচারের নমুনা। যেহেতু এখন বুথ আগলে রাখা হয়, নকল অফিসার নিয়োগ করা হয় কাউন্টিং এর, ভেজাল পোলিং এজেন্ট দেওয়া হয়, বুথগুলোতে নজরদারি করা হয়, সিসিটিভি ক্যামেরা অচল করে দেওয়া হয়, তারপরে বোমা, বন্দুক, পিস্তল এবং পুলিশ সহযোগে, সিভিক সহযোগে ভোটারদেরকে হম্বি তম্বি, ভয়, ভীতি প্রদর্শন করা হয়, ভোট লুট করা হয় একেবারে লার্জ স্কেলে। এবং শুধু বিধানসভা, লোকসভা, পঞ্চায়েত, পুরসভা নয়, একটা কোঅপারেটিভ নির্বাচন, কলেজ নির্বাচন, সাধারণভাবে একটা যে কোনো, যেখানে নির্বাচিত সংস্থা আছে সেগুলো তো লোপ পাইয়ে দিয়েছেন। ম্যানেজিং কমিটি, সিনেট, সিন্ডিকেট, স্কুল ম্যানেজিং কমিটি সব তুলে দিয়েছেন, গণতন্ত্রকে শেষ করছেন গোটা দেশে মোদী সরকার এবং এখানে মমতা সরকার। আর তিনি এখন সিপিএম কে, বামফ্রন্টকে দোষ দিচ্ছেন। আমরা এসে গণতন্ত্র সম্প্রসারণ করেছিলাম, প্রথম এদেশে 18 বছরের ভোটাধিকার দিয়েছিলাম পুরসভা, পঞ্চায়েতে, তারপরে দেশে হয়েছে। আগে 21 বছরে ভোট হতো। যে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি আছে, যেটা হচ্ছে সার্বিক ভোটাধিকার, যা আগে ছিল না, দীর্ঘদিন লড়াই করে মানুষ অধিকার পেয়েছে। এখন কেন্দ্র সরকার, রাজ্য সরকার, রাজ্য নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে ব্যবহার করে সেটাকে আবার সংকুচিত করছেন, ভোটাধিকারকে সংকুচিত করছেন। প্রথম কথা, ভোটটাকে যাতে সবাই না দিতে পারে তার জন্য লিমিটেড ডেমোক্রেসি প্র্যাকটিস করানোর চেষ্টা করা হচ্ছে। তার উপর দাঁড়িয়ে তিনি 26-এর নির্বাচনের কথা বলছেন, প্রস্তুতির। কিন্তু 26,000 চাকরি গিয়েছে শিক্ষকের, তারা প্রতিদিন লড়াই করছে, দাবি জানাচ্ছে। যেভাবে চাকরি নিলাম হয়েছে, দুর্নীতি হয়েছে, সেই ব্যাপারে কথা বলছেন না। তিনি মঞ্চ থেকে বলছেন যে পুলিশের পরিবারকে অপমান করা হচ্ছে। তো অনুব্রতকে কান ধরে নিয়ে আসলেন না কেন? মঞ্চে নানা রকম লোকজনকে হাজির করেন, তার অভ্যাস আছে, শুধু টালিগঞ্জের নায়ক নায়িকা নয়, বিভিন্ন জায়গা থেকে। তো অনুব্রতকে নিয়ে আসা উচিত ছিল যে পুলিশকে কিভাবে অপমান করতে হয়, অন ডিউটি পুলিশ অফিসারের মা বোন তুলে, তার তো একটা উদাহরণ, ওটা টেপটা বাজানো উচিত ছিল ওখানে। উনি এইভাবে তৃণমূল কংগ্রেসের যা অপকর্ম তাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন, আর তখনই সিপিএম এর কথা মনে পড়ে যায়। হঠাৎ করে বিজেপি যেহেতু গোটা দেশে, বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলোতে, আসাম, ওড়িশা, গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ, হরিয়ানা, দিল্লি, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিভিন্ন রাজ্যে বাংলাভাষী মানুষের উপরে প্রথমে পরিযায়ীদের উপর শুরু করেছিল, এখন যারা ওখানে উদ্বাস্তু মানুষ গিয়েছেন বা এমনি নানান কাজের জন্য যারা যান, তাদের উপরে যখন অত্যাচার করছে, নিগ্রহ করছে, হেনস্থা করছে, এদেশের নাগরিককে বাংলাদেশি তকমা দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে জোর করে বাংলাদেশে। বাঙালি মানেই বাংলাদেশি, এরকম একটা আরএসএস এর তত্ত্ব হাজির করছে। তিনি নিজে যখন ভোটার লিস্টে বাংলাদেশিদের নাম আছে বলে ভোট করতে দেবো না 2006 নির্বাচন আগে বলেছিলেন, এখন দাঁড়িয়ে হঠাৎ তিনি নতুন করে ভাষা আন্দোলন হবে বলছে। বাংলা ভাষাকে চৌপাট করে দিয়েছেন। ভাষা শিক্ষা, ব্যাকরণ, বাংলা মাধ্যমে স্কুল,
বাংলা বিভাগ, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে বাংলা সংস্কৃতি তাকে লাটে তোলার চেষ্টা করেছেন। এমনকি যে বাঙালি সাহিত্যিক কবি কিছু ছিল তাদেরকেও দলে ঢুকিয়ে তাদের সব সৃজনশীলতা শেষ করে দিয়েছেন। গায়ককে, লেখককে, কবিকে, সাহিত্যিককে, যে সমস্ত প্রতিষ্ঠান আমরা গড়ে তুলেছিলাম, একাডেমি, সেগুলো সর্বনাশ করেছেন। রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে চিৎকার করলে তিনি ভাষা আন্দোলন করে দেবেন? প্রথম কথা হচ্ছে, যে কোনো ভাষাকে বাঁচাতে হলে সেটাকে শিক্ষার এবং কর্মের মাধ্যম করতে হয়। আজকে উনি যা ব্যবসা বাণিজ্যে যে হাল করেছেন তাতে এমনিতে সব চৌপাট উঠেছে। বাংলা ভাষা পড়াশোনা করে চাকরি বাকরি বাজার কমে গিয়েছে, এ রাজ্যে চাকরি বাজার কমে গিয়েছে, তবেই পরিযায়ী হচ্ছে লোকে, এবং গোটা অর্থনীতিকে চৌপাট করে দিয়েছেন। প্রত্যেকটা ভাষার মর্যাদা, সেটা আরো নানান সামাজিক, আর্থিক, রাজনৈতিক, প্রশাসনিক, শিল্প, সাহিত্য, সংস্কৃতির সঙ্গে যুক্ত, সেগুলোকে চৌপাট করে দিয়ে তিনি এখন জাগো বাংলা করতে চাইছেন। যদি সাহস থাকে তাহলে এই তো পার্লামেন্ট সেশন শুরু হচ্ছে, আমরা দেখব তৃণমূল কংগ্রেসের এমপিরা সংসদে কি ভূমিকা পালন করে। আমরা দেখব সংসদীয় দল কোন কোন রাজ্যে গেল আক্রান্ত মানুষের পাশে, আক্রান্ত বাংলাভাষী মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমরা দেখব এই সরকার পরিযায়ী শ্রমিকদের স্বার্থে ডাইরেক্টরেট তৈরি করে কিনা আমাদের রাজ্যে। আমরা দেখব জেলাগুলোতে বিশেষ দপ্তর খুলে জেলা থেকে যারা যাচ্ছে বিভিন্ন রাজ্যে কর্মসূত্রে, তাদের ব্যাপারে তাদের তথ্য এবং তারপরে তাদের নিরাপত্তা, তাদের সামাজিক সুরক্ষা, সে ব্যাপারে কতটা সচেষ্ট ভূমিকা পালন করছেন। আমরা দেখব তিনি বিভিন্ন রাজ্যে যেখানে ঘটনা ঘটছে সেখানকার মুখ্যমন্ত্রীদের কবে চিঠি লিখবেন। আমরা দেখব বিধানসভায় তিনি বিশেষ অধিবেশন ডেকে কবে প্রস্তাব পাস করবেন যে সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সরকারের দায়িত্ব ইন্টারনাল মাইগ্রেশনের। সেই সংবিধানের কথা মনে করিয়ে দেবেন যে কেন্দ্র তালিকাভুক্ত কাজ, একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যের মানুষ যখন যাবেন, এটা শুধু বাংলা বলে কথা নয়, গোটা দেশে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার, বসবাস করার স্বাধীনতা আছে, সাংবিধানিক অধিকার আছে সব মানুষের। এখানে আসামে যা বলেছে, অন্যান্য রাজ্যে যা করছে, তার বিরুদ্ধে একমাত্র বিধানসভায় প্রস্তাব পাশ করে তাকে সব রাজ্যে পাঠাতে হয় যে এই কাজটা, এবং কেন্দ্র সরকারকে পাঠাতে হয় যে এই কাজটা তোমরা করতে পারো না, এটা সংবিধান বিরোধী।